কি কোন পরীক্ষার জন্য প্রিপারেশন করছিস? আমি স্যার ব্যাংক বাদে সব এক্সামই দিয়েছি। ব্যাংক বাদে সবই মেন ইচ্ছা কোনটা? আচ্ছা ডব্লিউবিসি স্যার রেল এসএসসি ডাব্লিউবিপি আর রেল। তোরা এর আগে কখনো পরীক্ষা দিয়েছিস কোনো, না এটা প্রথম অ্যাটেম্প্ট হতে চলেছে? দিয়েছি, এসএসসি দিয়েছি, এসএসসি দিয়েছিস, পিএসসিও দিয়েছি, পিএসসিও দিয়েছিস, সবাইটাই। হ্যাঁ। কি মনে হলো এক্সাম দিয়ে? কোথায় ল্যাগ করছিস? অবভিয়াসলি এখানে এসেছিস কারণ কোথাও ল্যাগ করছিস, যদি কোথাও ল্যাগ না করতিস সেখানে আসতিস না। তো কি মনে হলো কোথায় ল্যাগ করছিস, কোথায় প্রবলেমটা হচ্ছে? স্যার আমার একটু ওই মানে ম্যাথসে যে সব করতে পারছি বাট টাইম ম্যানেজ করে করাটা একটু প্রবলেম হচ্ছে, আর জিকে স্ট্যাটিক জিকে পোর্শনটা প্রবলেম হচ্ছে। স্ট্যাটিকে প্রবলেম হচ্ছে আর ম্যাথসে টাইম ম্যানেজমেন্ট। ওকে, তোর সেম প্রবলেম, ম্যাথই প্রবলেম। ওভারঅল মোটামুটি প্রবলেমটাই আছে। কোন জায়গাটা আমাকে পয়েন্ট, মানে আমাকে আজকে দেখ, আজকে একটা পরীক্ষা দিতে গেছি, পরীক্ষা দিয়েছি এবং পরীক্ষা দিয়ে ফিরে এসেছি। ফিরে এসে আমি হয়তো পরীক্ষাটা পাইনি, কথার কথা বলছি। আমি যদি না বুঝতে পারি আমার ভুল কোথায় হয়েছে, আমি কেন কোশ্চেন অ্যান্সার করতে পারলাম না, তাহলে কিন্তু এই না পাওয়াটা কন্টিনিউ হতে থাকবে। তো ফার্স্ট আমাদের কি জানতে হবে, কি আমাদের প্রবলেম কোথায় হচ্ছে, কোন জায়গায় প্রবলেম হচ্ছে সেটাকে অ্যানালাইজ করতে হবে। কি ও যেমন বললো টাইমিং ইজ আ বিগ ইস্যু, টাইমিং প্রচণ্ড বড় ইস্যু। টাইমিংয়ের মধ্যে করতে না পারলে কোনো প্রবলেম নেই। তোদের যে তোরা সবাই মাধ্যমিক পাস করে এসেছিস, কোশ্চেনও মোরাললেস মাধ্যমিক স্ট্যান্ডার্ডেরই আসে। তার মানে আমরা মাধ্যমিক পাস করে আসার পরেও মাধ্যমিকের লেভেলের কোশ্চেন করতে পারছি না বলেই চাকরি পাচ্ছি না, তাই না? তার মানে প্রবলেমটা আমার কোন জায়গাটায় আসছে এটা অ্যানালাইজ করা সবচেয়ে বেশি দরকার সবার। তো তোর ক্ষেত্রে প্রবলেম কোথায় আসছে? আমি ক্লাসে আসছি, কোশ্চেন ওয়াইজ সলভ হবে, খাতা পেন এনেছিস সবাই? চলো, তো আমাকে একটা কথা বল, তোর মেনলি প্রবলেমটা কোথায় আসছে? মেনলি স্যার টাইমিং এর একটা প্রবলেম আছে। টাইমিং, ম্যাথসের ক্ষেত্রে টাইমিং, এবং ম্যাথসের ক্ষেত্রে যদি টাইমিং ইস্যু হয়, রিজনিং এর ক্ষেত্রেও টাইমিং ইস্যু হওয়া উচিত। ম্যাথস রিজনিং এ টাইমিং ইস্যু হচ্ছে। আর আপনার হচ্ছে স্যার ইংলিশটাতে একটু প্রবলেম হচ্ছে, মানে নেগেটিভ বেশি হয়ে যাচ্ছে ইংলিশটা। ইংলিশে নেগেটিভ বেশি হয়ে যাচ্ছে, তার মানে গ্রামারের জায়গায় প্রবলেম, ভোকাবুলারির জায়গায় প্রবলেম? ভোকাবুলারির জায়গায় তো দুটোতেই প্রবলেম আছে। ভেরি গুড। আর মোটামুটি এমনি জিকে তো মোটামুটি হয় ঠিকঠাকই, কিন্তু এবার সব হয় না, কমন হয় না, পড়েছি ভুলে যাই। কারণ সব কমন হওয়া পসিবল। কেন পসিবল না? জিকের কোনো লিমিট নেই। কোনো জিনিস যদি লিমিটলেস থাকে দ্যাট ইজ জিকে। আজকে এসএসসি পরীক্ষায় তোকে জিজ্ঞেস করেছে চীনের রাষ্ট্রীয় পাখির নাম কি? আমাকে বল। আমাদের বাচ্চারা যারা পরীক্ষা দিচ্ছে তারা নিজের দেশের সবকিছুই জেনে উঠতে পারছে না, তাকে জানতে হবে চীনের রাষ্ট্রীয় পাখি। এর মানে কি? এই যে কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল চীনের রাষ্ট্রীয় পাখির নাম কি, এটা 1% স্টুডেন্টও অ্যান্সার করতে পারেনি। তার মানে এই কোশ্চেনটা তোর জায়গা না। তোর যদি জায়গা না হয় এই কোশ্চেনটা অনেকের জায়গা না। তার মানে এই কোশ্চেনটাকে আমাদের কি করা উচিত? টাটা বাই বাই। কারণ আমার কাছে প্রচুর কোশ্চেন আছে অ্যান্সার করার। এই লিগ থেকে কারা বাদ পড়বে? যারা এই কোশ্চেনটাতে ইঙ্কি পিঙ্কি পঙ্কি করে অ্যান্সার মেরে বেরিয়ে চলে আসবে। তারা এই লিগ থেকে 0.25 এদিকে চলে গেল। আর তোরা দিতে যখন থাকবি আরো জানতে পারবি 0.25 এই নাম্বারগুলো কতটা মাহাত্ম্য আছে। মানে একজন 0.25 লেস পাচ্ছে। আমি একবার খেয়েছিলাম 0.25। আমি আমার লাইফের একটা কথা বলি, 2018-19 টাইমে একটা এনটিপিসি হয়েছিল। এনটিপিসিতে কলকাতার সিবিটি 2 ওটার কাট অফ গেছিল 76.58। ঠিক আছে, আমার নাম্বার ছিল 76.51। তাহলে 5851.07, 0.25 তো অনেক বড় মার্জিন। 0.07 মানে বুঝতে পারছিস 0.07 কইটুকুন মার্জিন। এইটুকুন মার্জিনের জন্য একটা ছেলে চাকরি পাচ্ছে, একটা ছেলে চাকরি পাচ্ছে না। সেখানে এক নাম্বার 0.25 অনেক ইয়ে। তার মানে কি তুই যদি নেগেটিভ মার্কিং খাচ্ছিস মানে তোর হকের নাম্বার থেকে 0.25 তুই ওদেরকে দিয়ে আসছিস। তাহলে কোন জিনিসটা ম্যাটার করে? আমি প্রথমে ওভারঅল নিয়ে কথা বলবো, তারপর অঙ্ক নিয়ে কথা বলবো। কোন জিনিসটা ম্যাটার করে? দ্যাট ইজ রাইট অ্যাপ্রোচ। আমাদের অ্যাপ্রোচটা কি? আমাদের দুই ধরনের পরীক্ষা হয়। একটা পরীক্ষা হচ্ছে ওয়ান শিফট এক্সাম,
পুরো শিফটে একটাই শিফট হবে, পুরো এক্সামের একটাই শিফট হবে। সেখানে যদি 2 লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয়, 2 লাখ সেম কোশ্চেন পেপারে পরীক্ষা দিচ্ছে। আর একটা হচ্ছে মাল্টিপল শিফট এক্সাম, যেমন এসএসসি সিজিএল, যেমন রেলওয়েজ এনটিপিসি, আর যে এইগুলো সেন্ট্রালের পরীক্ষা হচ্ছে, এগুলো মাল্টিপল শিফট এক্সাম। মানে কি, যেখানে বিভিন্ন শিফট হবে কিন্তু পরীক্ষা একটাই হচ্ছে। এনটিপিসি সিবিটি 1 আমি বসেছি, এনটিপিসি সিবিটি 1 তুই বসেছিস, আমাদের 3 জনের কোশ্চেন পেপার আলাদা, বিভিন্ন শিফটে পড়ছে। আমাদের মাথায় রাখতে হবে মাল্টিপল শিফট এক্সামের অ্যাপ্রোচ কি হওয়া উচিত আর সিঙ্গেল শিফট এক্সামের অ্যাপ্রোচ কি হওয়া উচিত। দেখ, একটা ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ বোঝাচ্ছি, খুব ভালো করে বুঝবি। ফার্স্টে আমি ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ বোঝাচ্ছি সিঙ্গেল শিফটের জন্য। সিঙ্গেল শিফট মানে সবাই এক কোশ্চেনে পরীক্ষা দিচ্ছে, তো তুই তোর যেগুলো জানিস সেগুলোর অ্যান্সার করেছিস, তো 10টা কোশ্চেনে খুব 50% মনে হচ্ছে, মানে তুই পড়েছিস, জিনিসটা পড়েছিস, বাট কোথাও গিয়ে মনে হচ্ছে বিও হতে পারে, সিও হতে পারে, দ্যাট ইজ এ পসিবিলিটি। তার মানে 10টা কোশ্চেন তুই কনফিউজড, তুই এখানে গেজ ওয়ার্ক চালালি। আমি কি বলছি ভালো করে বোঝ, কারণ তুই তো একদম আন্ধাধুন 3 মারছিস না, তুই নলেজের সাথে 3 মারছিস। নলেজের সাথে 3 মারছিস মানে কি, তুই অপশান এলিমিনেট করে 3 মারছিস। তার মানে আমি যদি 10টা কোশ্চেনের মধ্যে 6টা ঠিক বা 4টে ভুল ধরে নিই, উল্টে দে না, 6টা ভুল আর 4টে ঠিক ধরে নিই, তাহলে 6টা ভুলের জন্য তুই কত নাম্বার মাইনাস পাবি? 1.25, নেগেটিভ 1.25। আর 4টে ঠিকের জন্য কত নাম্বার পাবি? 4। তার মানে তুই কত নাম্বার এগিয়ে থাকলি? 2.75। যেখানে তুই 0 পাচ্ছিলিস, 10টা কোশ্চেন ছেড়ে আসছিলিস, সেখানে তুই কোথায় চলে গেলি? 2.75। এটা কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? সিঙ্গেল শিফট এক্সাম। একটা এক্সামে সবাই সেম শিফটে পরীক্ষা দিচ্ছে, সেখানে কোনো নর্মালাইজেশনের গল্প নেই, কোনো কিছুর গল্প নেই। আমি বলছি না যে কোশ্চেনের আন্দাজ নেই এই অপশনটা দেখে মনে হচ্ছে মেরে দিলাম, না, আমি সেটা বলছি না। আমি বলছি আমার কোশ্চেনে অ্যান্সার আছে, আমার মাথায় মনে হচ্ছে অপশন বি আর সি এর মধ্যে অ্যান্সার হতে পারে। আমার মাথায় কেন মনে হচ্ছে? কারণ আমি জিনিসটা কোনো না কোনো সময় পড়েছিলাম, হঠাৎ এক্সামের মোমেন্টে রিকল করতে পারছি না। এরকম 10টা কোশ্চেন যদি আমি গেস ওয়ার্ক করি, আমি অলওয়েজ পজিটিভে রান করবো, কারণ আমি এখানে ভুলের সংখ্যা বেশি ধরেছি, ঠিকের সংখ্যা কম ধরেছি। এটা যদি 7-3ও হয়, তাহলেও তুই দেখ পজিটিভেই রান করবি, নেগেটিভে রান করবি না। অ্যান্ড তুই যদি 0.25 পজিটিভেও রান করিস না, তোকে এক্ষুনি বোঝালাম 0.25 এর মাহাত্ম কোথায়, তুই অনেকজনকে কেটে বেরিয়ে যাচ্ছিস সেখানে। বাট এই এক্সামটা যদি সিঙ্গেল শিফট না হয়, মাল্টিপল শিফট হয়, সেখানে এই গেমটা খেলছিস মানে তুই অনেকের পেছনে চলে যাচ্ছিস। কেন? সেখানে নর্মালাইজেশন বলে একটা টার্ম চলে। নর্মালাইজেশন মানে কি? নর্মালাইজেশনের ব্যাপারটা একটু ছোট্ট করে বলি। তোরা স্ট্যাট পড়বি, রেল যখন দিবি, স্ট্যাটিস্টিক্স বলে একটা জিনিস থাকে, মিন, মিডিয়ান, মোড, ফ্রিকোয়েন্সি উপর কোশ্চেন থাকে, ঠিক আছে? নর্মালাইজেশনের ফান্ডার উপর একটা জিনিস তোর হাতে আছে, বাকি দুটো জিনিস তোর হাতে নেই। 3টে ফ্যাক্টর কাজ করে। ওই শিফটে কতজন এক্সাম দিয়েছে, তোর শিফটের কোশ্চেন পেপারের ডিফিকাল্টি লেভেল কি, অ্যান্ড 3 নম্বর তোর অ্যাকিউরেসি লেভেল কি। তোর অ্যাকিউরেসি লেভেল তোর হাতে, বাকি দুটো তোর হাতে না। তোর শিফটে কতজন পরীক্ষা দিয়েছে সেটা তোর হাতে না। তোর শিফটের কোশ্চেন কঠিন এসেছে কি সহজ এসেছে সেটা তোর হাতে না। তার মানে আমি অ্যাকিউরেসি যদি মেনটেন করতে পারি, আমার নর্মালাইজেশন মার্কস অনেক হাই যাবে। মানে ধর একটা প্রথমে সেট বানানো হয়, সেই সেটের ডিফিকাল্টি লেভেল 1 রাখা হয়। বোঝ, ব্যাপারটা ভালো করে বুঝবি। মানে 1 ডিফিকাল্টি লেভেল মানে এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডিফিকাল্টি লেভেল। এর থেকে যদি সোজা সেট আসে তো তাকে 0.75 ডিফিকাল্টি দিয়ে দিল, ঠিক আছে? এর থেকে যদি কঠিন কোশ্চেন আসে তাকে 1.25 ডিফিকাল্টি লেভেল দিয়ে দিল। তুই যদি 1.25 এর কোশ্চেন পাস, তুই একের ক্ষেত্রে যখন 70 স্কোর করেছিস, তার মানে এখানে অবভিয়াসলি নাম্বারটা 70 × 1.25 হচ্ছে। তুই যদি 0.75 এর লেভেলের কোশ্চেন পাস, তাহলে এইখানে নাম্বারটা কমছে, কিন্তু তোর অ্যাকিউরেসি যদি হাই থাকে তাহলে নাম্বারটা আবার বেরিয়ে যাবে। মানে 50% অ্যাকিউরেসির জন্য এটা আবার একটা নাম্বার দিয়ে গুণ হবে, 100% অ্যাকিউরেসির জন্য সেটা আর একটা নাম্বার দিয়ে গুণ হবে। জিনিসটা এরকম ভাবে চলে। তার মানে যদি এটা মাল্টিপল শিফট এক্সাম হয়, সেখানে আমার গেজ ওয়ার্ক খেলার কোনো জায়গা নেই, কারণ এখানে অ্যাকিউরেসি ম্যাটার করে। সিঙ্গেল শিফট যদি এক্সাম হয়, এখানে কোনো অ্যাকিউরেসি ম্যাটার করে না। এবার আমি 2019-এর এনটিপিসির এক্সামে তোকে বলছি, আমি
টিয়ার 1-এ 91 খানা কোশ্চেন করেছিলাম, আমার 91 খানা ঠিক বেরিয়েছিল। ঠিক আছে, আমার নর্মালাইজ মার্ক পেয়েছিল 121.58। 91 করে আমি 121.58 নর্মালাইজ করে পেয়েছিলাম, মানে আমার নাম্বার কত বেড়েছিল নর্মালাইজে? 30। 30 মানে 1/3। আমার শিফটও কঠিন ছিল, আমার অ্যাকিউরেসিও 100% ছিল, নর্মালাইজ বুস্ট করে গেছে। তাহলে আমার কোন জিনিসটা কার্যকরী? গেস ওয়ার কোন জায়গায় কার্যকরী? সিঙ্গেল শিফট এক্সাম, পিএসসি মিসলেনিয়াস দিচ্ছিস, মনে হচ্ছে এই দুটোর মধ্যে অ্যান্সার হতে পারে 50%, গো ফর ইট। তোকে পজিটিভ রেজাল্টই দিয়ে যাবে, অল ওভার টোটালে তোকে পজিটিভ রেজাল্টই দিয়ে যাবে। কিন্তু যদি মাল্টিপল শিফট এক্সাম হয় তো কিন্তু ডুবিয়ে দিয়ে চলে যাবে। তারপরে আমরা কি শিখলাম? সব এক্সামের কিন্তু অ্যাপ্রোচ সেম হয়। বলো, এবার যদি আমি তোকে নিয়ে অঙ্ক নিয়ে কথা বলি, তো তোরা সবাই বলছিস কি টাইম খুব বড় ইস্যু। অবভিয়াসলি টাইম বড় ইস্যু। কেন বড় ইস্যু? কারণ তোকে ক্লাস 10 স্ট্যান্ডার্ডে যে অঙ্ক দিচ্ছিল এখনো সেই অঙ্ক, মানে সেই লেভেলের অঙ্ক দিচ্ছে না, হয়তো একটু মডারেট লেভেলের অঙ্ক দিচ্ছে, কিন্তু তুই ক্লাস 10 স্ট্যান্ডার্ডে কি পেতিস? প্রচুর টাইম পেতিস। কেন? তোকে কটা কোশ্চেন আনসার করতে হতো? 20টা কোশ্চেন 3 ঘন্টায়। তার প্রতি কোশ্চেনে কতক্ষণ টাইম? 9 মিনিট করে অ্যাভারেজে টাইম পাচ্ছি। এখন প্রত্যেকটা কোশ্চেন 1 মিনিট বা তার কম সময় করতে হচ্ছে। তার মানে ফার্স্ট অফ অল আমাদের একটা জিনিস বুঝতে হবে, আমাদের ট্র্যাডিশনাল যে মেথড ছিল, কিছুই জানি না, যেটা আমি জানি না সেটাকে আমি এক্স ধরে নিলাম, বানাতে থাকলাম, ইকুয়েশন সলভ করতে থাকলাম, অ্যান্সারে পৌঁছে গেলাম, এটা এখানে আমার কাজ করবে না। তার মানে আমাকে কি শিখতে হবে? শর্টকাট। এবার শর্টকাট যখন তোরা বাচ্চারা শুনিস, তোদের মাথায় একটা জিনিস কাজ করে, স্যার কোনো একটা ম্যাজিক্যাল ফর্মুলা হবে, স্যার একটা কোশ্চেনের ফর্মুলা দেবেন, আমি ফর্মুলা পুট করব, অ্যান্সার আসবে, মার্ক করব, বেরিয়ে যাবো। এটাই হয়ে যায় তোদের সবচেয়ে বড় ভুল। দেখ, ম্যাথসে যদি আমি অ্যারিথমেটিকের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, অ্যাডভান্স ছেড়েই দে, অ্যাডভান্সে আমি আসছি পরে, আমি অ্যারিথমেটিকের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, 20 খানা চ্যাপ্টার আছে, 20 থেকে 21 খানা চ্যাপ্টার আছে। প্রত্যেকটা চ্যাপ্টারে বেসিক টাইপ কোশ্চেন কতগুলো হয়? 20-21টাই ধরে নিচ্ছি। তার মানে 21টা চ্যাপ্টারে যদি 20টা করে কোশ্চেন বেসিক টাইপ কোশ্চেন হয়, তাহলে 20 × 21 টোটাল নাম্বার অফ টাইপ কোশ্চেন কতগুলো হচ্ছে? 420টা। এবার 420টা কোশ্চেনে যদি ফর্মুলা ওয়াইজ ডিল করতে হয়, তাহলে কতগুলো ফর্মুলা হবে? 420টা। তার মানে এটা আমাকে মুখস্থ করতে হবে। মুখস্থ করে পরীক্ষা হলে বুঝতে হবে, ভাই এই কোশ্চেনটার এই ফর্মুলা, ওই কোশ্চেনটার ওই ফর্মুলা, যেটা রিয়েলিটিতে পসিবল না। তো আমাদের শর্টকাটও করতে হবে, বাট শর্টকাট ফর্মুলা বেসড, কনসেপ্ট বেসড। আবার যদি আমাকে কোথাও ফর্মুলা ইউজ করতে হয়, সেখানে আমার ব্যাক অফ দ্য মাইন্ড এটা থাকা দরকার, এই ফর্মুলাটা কোথা থেকে এসেছে। না হলেই ওই মাথায় কাজ করবে কি এই কোশ্চেনটার এই ফর্মুলা ছিল না ওই কোশ্চেনটার এই ফর্মুলা ছিল। বুঝতে পারলি? তার মানে ফর্মুলা যদি কোনো কোশ্চেন ইউজ করতে হয়, সেটা রুট কজ জানতে হবে, সেটা রুট কজ জানতে হবে। আমরা যে টাইম স্পিড ডিস্টেন্সে বলি, যদি স্পিড রেশিও 2:3 হয়, তাহলে টাইম রেশিও 3:2 হবে। কেন হবে? কোনোদিন মাথায় স্ট্রাইক করেছে কেন হবে? আমাকে এইগুলো জানতে হবে। এগুলো জানলেই ফর্মুলা কার্যকরী, আদারওয়াইজ ফর্মুলা কার্যকরী। আমরা অ্যারিথমেটিকের হার্ডলি ফর্মুলা করবো, জিনিস যা হবে কনসেপ্ট দিয়ে হবে। ট্র্যাডিশনাল মেথড আর শর্টকাট মেথড নিয়ে আবার তোদেরকে অনেক কথা বলার আছে। শর্টকাট মেথড মানে এমন কিছু না, রকেট সায়েন্স না। শর্টকাট মেথডটা কি? শর্টকাট মেথডটা হচ্ছে এমন একটা জিনিস যেটা চ্যাপ্টারের রুটস থেকে আসছে, চ্যাপ্টারটা কোথা যেখানে তৈরি হয়েছে সেখান থেকে আসছে। আমরা যদি চ্যাপ্টার কোথা থেকে তৈরি হয়েছে বুঝতে পারি, আমার শর্টকাট বুঝতে প্রবলেম হবে না। কারণ আমরা যারা এখানে পড়তে আসছি সবাই 10 পাস করে এসেছি, কেউ 10 ফেল করে গ্র্যাজুয়েশন করিনি না, সবাই 10 পাস করে এসেছি। তাহলে আমাদের যে নলেজটা আছে, সেই নলেজটা 10-এর বাচ্চাদের মাথায় যা জিনিস থাকা উচিত সেই জিনিস আমাদের মাথায় আছে। তো বেসিক কনসেপ্ট আমাদের সবাইকে বুঝতে হবে এবং শর্টকাট সেখান থেকে বানাতে হবে। শর্টকাট কিভাবে কাজ করে সেটা আমি তোদেরকে এক্সপ্লেন করবো, আমি তোদেরকে বোঝাবো। তার জন্য তোদের বেসিকটা ক্লিয়ার থাকা দরকার। এবার দেখ, এবার খুব ভালো করে বোঝ আমার একটা কথা, বেসিক কিভাবে ক্লিয়ার করবো চ্যাপ্টার আমি তোদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে? তোদের তরফ থেকে একটা ছোট্ট কাজ আছে। আশেপাশে, বাড়ির পাশে ক্লাস 9-10-এর বাচ্চাদের সবাই পাবি, পাড়ার আশেপাশে বাড়িতে যারা 9-10 পাস করে গেছে, তাদের কাছ থেকে দয়া করে অঙ্ক বইটা আনবি। প্রত্যেকটা চ্যাপ্টারের যে শুরুর দিকে সলভ করে দেওয়া কোশ্চেনগুলো আছে না, সেগুলো একবার করে চোখ বোলাবি, তাহলে অনেক আইডিয়া ক্লিয়ার হয়, ঠিক আছে? না হলে
বেসিক বলতে তো একদম জিরো লেভেল হয় না, মানে ধর আমি একটা অঙ্কই বলছি, পেন খাতা বের কর সবাই। বলছে একটা শহর আছে, শহরের জনসংখ্যা হচ্ছে এখানে 189,360, জনসংখ্যা হচ্ছে 189,360। ঠিক আছে, যার মধ্যে 4/9 পুরুষ, বাকি মহিলা। জনসংখ্যা দিয়েছে 189,360, যার মধ্যে 4/9 পুরুষ, বাকি মহিলা। পুরুষদের মধ্যে 50% বিবাহিত, ঠিক আছে। তাহলে তোকে বের করতে বলছে বিবাহিত পুরুষের বিবাহিতদের পার্সেন্টেজ, ম্যারিড পপুলেশনের পার্সেন্টেজ এবং অবিবাহিত মহিলাদের পার্সেন্টেজ। দেখি এসএসসি পরীক্ষায় কোশ্চেন এসেছে, এরকম টাইপের একটা কোশ্চেন কদিন আগে ক্লার্কশিপ পরীক্ষা হয়ে গেল, সেখানে এসেছে। কোশ্চেনটা বোঝা গেল, একটা শহরের জনসংখ্যা বলেছে, কতটা পুরুষ আছে সেটা বলেছে, কতটা মহিলা আছে সেটা বলেছে, এবং পুরুষদের মধ্যে কত শতাংশ বিবাহিত বলেছে। তাহলে টোটাল বিবাহিত যতজন আছে তার পার্সেন্টেজ টোটাল পপুলেশনের রেসপেক্টে, এবং অবিবাহিত মহিলাদের পার্সেন্টেজ মহিলাদের রেসপেক্টে বার করতে বলেছে। দেখ বোর্ডে দেখো, এই কোশ্চেনটা আমাদের ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ কি হবে? এই কোশ্চেনটা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ হবে, আমি প্রথমে মেলদের নাম্বার বের করব, 189,360 ইন্টু 4/9। এবার শুরু হয়ে যাবে কাটাকাটি, এখানে একটা নাম্বার পাবো, রাইট? এবার আমি ম্যারিড মেলদের নাম্বার বের করব, আমি কি লিখবো? 189,360, 4/9 হচ্ছে মেল, তার 50% ম্যারিড, মানে এর 50/100, এটা আমার ম্যারিড মেলের নাম্বার। তার মানে দেখ, যতজন মেয়ে বিবাহিত, যতজন পুরুষ বিবাহিত, মেয়েও অবভিয়াসলি ততজনই বিবাহিত হবে, কারণ একজন পুরুষ একজন মহিলাকে বিয়ে করবে, রাইট? তার মানে ম্যারিড ফিমেলের নাম্বারও কি হবে? 189,360 ইন্টু 4/9 ইন্টু 50/100, রাইট? আমি যদি এই দুটোকে টোটাল যোগ করে দিই, তাহলে এই পুরো জায়গাটাতে মানে তোর টোটাল ম্যারিড কতজন আছে সেটা পেয়ে যাবো। কারণ এটা ম্যারিড মেল, এটা ম্যারিড ফিমেল, ম্যারিড মেলের সাথে ম্যারিড ফিমেল যোগ করলে টোটাল ম্যারিড পপুলেশন আসবে। তাহলে 5/4 হবে না নিচেরটা? না 4/, না আমি বলছি তো, হ্যাঁ আমি বলছি দাঁড়া, যতজন মহিলা বিবাহিত ততজন পুরুষ বিবাহিত, তাহলে পুরুষ বিবাহিত সংখ্যা কত? এত। তাহলে মহিলা বিবাহিত সংখ্যা কত? এত। হ্যাঁ, মেল যদি এটা 4/9 হয়, তুই বলতে পারিস ফিমেলের নাম্বার কত হবে? বাকিটা 189,360 ইন্টু 5/9, এটা মহিলার সংখ্যা, এটা তোরা করতে পারিস। এবার এইটা আমি যদি যোগ করি, আমি কি পাবো? টোটাল ম্যারিড পপুলেশন পাবো। ম্যারিড মেল প্লাস ম্যারিড ফিমেল যোগ করলে টোটাল ম্যারিড পপুলেশন পাবো। আমার কাছে টোটাল পপুলেশন দেওয়া আছে, আমি টোটাল ম্যারিড পপুলেশন পেয়েছি, তাহলে আমার টোটাল ম্যারিড পপুলেশনের পার্সেন্টেজ কত হবে? টোটাল ম্যারিড পপুলেশন ডিভাইডেড বাই টোটাল পপুলেশন ইনটু 100। এটা আমার কোশ্চেনটার ফ্লো চার্ট। কোশ্চেনটা যদি ট্র্যাডিশনালি সলভ করতে আমি এভাবে করব। সবাই বুঝতে পারলি আমি কি বললাম? বোঝা গেছে? তোমাকে জিজ্ঞেস করছি, বুঝতে পেরেছো? যদি না পারো আমাকে বলতে পারো, কোনো অসুবিধা নেই। বোঝা গেছে তো? এবার দেখ, আমি যদি বলি এতজন মহিলা বিবাহিত এবং এটা হচ্ছে টোটাল মহিলা, তাহলে অবিবাহিত মহিলা কত? আনম্যারিড ফিমেল। ফিমেলের থেকে ম্যারিড ফিমেলকে মাইনাস করে দেবো। এবার যদি আমাকে আনম্যারিড ফিমেলের পার্সেন্টেজ বের করতে বলে,
আমি কি লিখবো, আনম্যারিড ফিমেলের সংখ্যা আমি পেয়ে গেছি, ফিমেল মাইনাস ম্যারিড ফিমেল, ডিভাইডেড বাই টোটাল ফিমেল আমার কাছে আছে ইন্টু 100। এবার বল এই কোশ্চেনটা তোদের এরম টাইপের একটা কোশ্চেন ক্লার্কশিপে এসেছিল, এরম টাইপের একটা কোশ্চেন এসএসসি পরীক্ষাতে এসেছিল, তোরা যদি এভাবে কোশ্চেনটা সলভ করি সেটা 1 মিনিটে হওয়া সম্ভব? এটা ট্র্যাডিশনাল মেথড। আমার শর্টকাট মেথড বা কনসেপচুয়াল মেথড কি বলছে বুঝবো? এটা বলছে কোশ্চেনে একটা খুব ইম্পর্টেন্ট লাইন দেওয়া আছে। কি লাইন দেওয়া আছে? কি 4/9 অফ দেম আর মেল। 4/9 কে আমরা বাংলায় কি বলি? বাংলা ল্যাঙ্গুয়েজে 9 ভাগের 4 ভাগ। তার মানে যদি 9 ভাগ আমার পপুলেশন থাকে তাহলে ছেলের সংখ্যা কত? 4। তার মানে আমি যদি টোটাল পপুলেশনকে 9 ধরি, মেল কটা আছে? 4টা। তাহলে ফিমেল কটা আছে? 5টা। ঠিক? মেল যদি 4টে থাকে, ম্যারিড মেল কটা হবে? 50% না? 2টো। তাহলে যতজন মেল ম্যারিড ততজন ফিমেল ম্যারিড। ফিমেল ম্যারিড ফিমেল কত হবে? 2টোই হবে। তাহলে টোটাল ম্যারিড পপুলেশন কত হবে? 2 + 2 4। কজনের মধ্যে রে? 9 জনের মধ্যে। তার মানে 4/9 * 100। তাহলে आंसर কত হলো? 44.4 এটা পার্সেন্টেজ অফ ম্যারিড পপুলেশন। ম্যারিড ফিমেল 2 জন, টোটাল ফিমেল 5 জন, আনম্যারিড কতজন? 3 জন। 5 জনের মধ্যে 3 জন বিবাহিত, তাহলে পার্সেন্টেজ কত হবে? এটাই জানতে চেয়েছিল। আর তোরা কি ভাবছিলিস? কি টোটাল ডেটা ইউজ করতে হবে, তার ভ্যালু বের করতে হবে? না, কোনো দরকার নেই। তার মানে বোঝা গেল শর্টকাট কনসেপ্ট কিন্তু কোনো ফর্মুলা না, এটা দ্যাট ইজ আ কনসেপ্ট। এন্ড এটার রুট কোথা থেকে? চ্যাপ্টারের বেসিক থেকে। আমরা ক্লাস 1 এ পড়েছি 4 এর 9 মানে কি। আমরা কিন্তু সেই জিনিসটাই এখানে ইউজ করছি। 4 এর 9 মানে 9 ভাগের মধ্যে 4 ভাগ। মানে এত বড় সংখ্যাটা দিয়েছে, এটা শুধু সময় খাওয়ার জন্য। আর কি, আর কোনো কাজ নেই এটা। বোঝা গেল? আবার একটা কোশ্চেন, আমি সব কিছু নিয়ে আজকে আলোচনা হবে। একটা কোশ্চেন আমরা পেয়েছিলাম এসএসসি সিজিএল পরীক্ষায়। তার টার্গেট যদি সিজিএল থাকে না, স্টেটের যেখানে যা পরীক্ষা দেয় সব পরীক্ষা ক্লিয়ার হবে ম্যাথসের কনসেপ্ট থেকে, ম্যাথসের পয়েন্ট অফ ভিউ থেকে। কারণ ইন্ডিয়াতে যদি সবচেয়ে কঠিন কোশ্চেন কোথাও হয় সেটা হচ্ছে এসবিআই পিওর মেন্সে, তারপরে হচ্ছে সিজিএল টিয়ার 2 তে। আমরা যদি সেইখানে নিজেকে তৈরি করে নিই না, আর যা পরীক্ষা আছে সব আমরা ক্লিয়ার করে বেরিয়ে যাবো। দেখ অ্যাপ্রোচ পড়াশোনা কীরকম হওয়া উচিত? পড়াশোনার অ্যাপ্রোচ হওয়া উচিত ম্যাথস, রিজনিং, ইংরেজি এসএসসির বেসে পড়াশোনা করতে হবে, জিকে স্টেটের বেসে পড়াশোনা করতে হবে। তাহলে সামনে যা পরীক্ষা আসছে না, সব কটা পরীক্ষায় নির্ভয়ে অ্যাপিয়ার করতে পারবি। অ্যান্ড টার্গেট থাকবে যে কোনো একটাই পরীক্ষা। আমার টার্গেট থাকবে এসএসসি পরীক্ষা, আমি দেবো সব পরীক্ষা, কিন্তু আমার টার্গেট কি থাকবে? এসএসসি পরীক্ষা। আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাচ্চারা কোথায় গিয়ে হারিয়ে যায় জানিস? আমাদের কাছে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের কাছে পরীক্ষা হচ্ছে একটা উৎসব। ওয়েস্ট বেঙ্গল সব কিছু উৎসবে চলে না, পরীক্ষা একটা উৎসব। ক্লার্কশিপ একটা মহা উৎসব ছিল, মিসলেনিয়াস একটা মহা উৎসব ছিল। আবার উৎসবের ইন্ডিকেটিভ নোটিফিকেশন এসেছে, স্টুডেন্ট উৎসবে মেতে গেছে। আজকে ক্লার্কশিপ আসবে, তারা ক্লার্কশিপের জন্য পড়বে। 2 দিন বাদে মিসলেনিয়াস আসবে, তারা মিসলেনিয়াসের জন্য পড়বে। 2 দিন বাদে মিসলেনিয়াস ক্লার্কশিপ পড়ার পরেই এসএসসি সিজিএল এর নোটিফিকেশন বেরিয়ে যাবে। যে বাচ্চাগুলো মিসলেনিয়াস ক্লার্কশিপ পড়ছিল তারা মিসলেনিয়াস ক্লার্কশিপ পুরো ঘুরে গেল, চলে গেল সিজিএল। 2 দিন বাদে ব্যাংকের নোটিফিকেশন বেরোবে, ব্যাংক ভরবে। প্রবলেমটা কোথায় জানিস? এরা প্রত্যেকটা শিফটে নিজের পড়ার স্ট্রাকচার চেঞ্জ করছে। আমি বলছি না তোরা এই পরীক্ষাগুলো দিবি না, তোরা প্রত্যেকটা পরীক্ষা দিবি, বাট সারা বছর ধরে টার্গেট থাকবে একটা পরীক্ষার প্রিপারেশন। ধর আমি এসএসসি সিজিএল এর প্রিপারেশন করছি, মানে আমার মাথায় সিজিএল এরই প্রিপারেশন থাকবে, আমি অন্য কিছু ভাববো না। পরীক্ষার আগে আমি কোশ্চেন পেপার স্টাডি করলাম, দেখলাম এই জায়গা থেকে বেশি কোশ্চেন করছে, সেই জায়গাগুলো আমরা চোখ বুলিয়ে গেলাম। বাট আমার প্রিপারেশন মোড কি? টার্গেট কাকে করা? সিজিএল কে করা। আমাদের ওয়েস্ট বেঙ্গলে মেন প্রবলেম এই জায়গায়। এক একটা করে এক্সাম পরিবর্তন, স্টুডেন্টদের পড়ার স্টাইলের পরিবর্তন, আলটিমেটলি কিছুই করে উঠতে পারছে না। বিহার, ইউপি থেকে এত সিলেকশন কেন বলতো?
কারণ যে ছেলেটা দিনে 10 ঘন্টা পড়াশোনা করছে সিজিএল এর জন্য, সে সারা বছর 10 ঘন্টা পড়ছে। যে ছেলেটা ব্যাংকের জন্য পড়ছে সে সারা বছর ব্যাংকের জন্য পড়ছে। যে ইউপিএসসির জন্য পড়ছে সে সারা বছর ইউপিএসসির জন্য পড়ছে। কারণ দেখ, তুই একটা কথা বল, সিজিএল এ যে স্ট্যান্ডার্ডের কোশ্চেন আসে মিসলেনিয়াসে আসে না। তাহলে আমি যদি স্ট্যান্ডার্ড কমি, মানে আমি মিসলেনিয়াসের প্রিপারেশন করি, তখন আমার সিজিএল টাইপের কোশ্চেন করার কোনো দরকার নেই। বাচ্চারা তাই করছে না। তার মানে কি, টাইপ বারবার চেঞ্জ হতে থাকছে। হুট করে যদি স্ট্যান্ডার্ড বাড়াতে হয়, আজকে আমি মিসলেনিয়াস টাইপের কোশ্চেন করতে করতে অভ্যস্ত, আমার সিজিএল দেবো, সিজিএল এর প্রিপারেশন ভরেছি, আমি দেবো, হুট করে স্ট্যান্ডার্ড বাড়াচ্ছি, প্রবলেম হয়ে যাচ্ছে। তো আমি কি বলছি, আমাদের প্রিপারেশন যে ইচ্ছে পরীক্ষা দিই, আমাদের প্রিপারেশন কি থাকবে? আমাদের প্রিপারেশন থাকবে ম্যাথস, রিজনিং, ইংলিশ, টার্গেট থাকবে সিজিএল এর, সিজিএল লেভেলে প্রিপেয়ার করার, জিকে টার্গেট থাকবে স্টেট লেভেলে প্রিপেয়ার করার। কারণ স্টেট লেভেলে এক্সামে যে নলেজের জিকে হয় সেটা সেন্ট্রালের এক্সামে সেই নলেজের জিকে জিজ্ঞেস করে না, ভুলভাল জিকে জিজ্ঞেস করতে পারে, চীনের রাষ্ট্রীয় পাখি জিজ্ঞেস করতে পারে। বাট খুব সুন্দর টাইপের কোশ্চেন, যেমন হিস্ট্রি থেকে ডাব্লিউবিসিএস এ দেখ কত স্ট্যান্ডার্ড কোশ্চেন করে, কোনো সেন্ট্রালের পরীক্ষায় এত স্ট্যান্ডার্ড কোশ্চেন দেখবি না। ওই জিজ্ঞেস করবে রামচরিত মানুষকে লিখেছে, রামচরিত মানুষ লেখার পেছনে যে কোনো লজিক ছিল কি ছিল না সেটা স্টেট জিজ্ঞেস করতে পারে, সেটা সেন্ট্রাল কোনোদিন জিজ্ঞেস করবে না। তার মানে সেই লেভেলের যদি প্রিপারেশন আমার কাছে থাকে, আমি যদি জানি ওইটা কেন লেখা হয়েছিল, তার মানে তো আমি অবভিয়াসলি জানি ভাই ওটা কে লিখেছিল, তার মানে সব কিছুই আমার তৈরি হয়ে যাবে। তো এই জিনিসটা মাথায়, ম্যাথস সুবীর দাস না, আমি কোনো বইয়ের নাম তুলে বলছি, কিছু মাইন্ড করিস না, ম্যাথস সুবীর দাস না, অভিনয় শর্মারই ম্যাথস করতে হবে যেটা দিল্লিতে চলে, রাকেশ যাদবের বই সলভ করতে হবে, পিনাকেল ধরে ধরে অঙ্ক করতে হবে। কারণ সুবীর দাসের বইয়ে যদি আজ মডিফিকেশন হয়, নেক্সট ইয়ারে সেম বই চলবে, চেঞ্জ হবে না। নতুন যে কোশ্চেন এসেছে সে কোশ্চেন তোরা পাবি না। কিন্তু তোরা যদি পিনাকেল করিস, পিনাকেল প্রতি বছর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যাড করছে, তার মানে নতুন টাইপের যে কোশ্চেনগুলি আসছে না সেগুলোর সাথে তোরা হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। তাহলে প্রিপারেশন মোড বোঝা গেল। ধর আমার একটা পরীক্ষায় কোশ্চেন এসেছিল, তোরা অ্যালজেব্রা সবাই জানিস, ভুলে গেছিস? কিছু কিছু মনে আছে? যদি আমার কোনো ফর্মুলা লাগবে না, দেখে নি কোশ্চেনটা। দেখ, a প্লাস বি প্লাস সি আমাকে বলে দিয়েছিল 6, ab প্লাস বিসি প্লাস সিএ আমাকে বলে দিয়েছিল 13। মানে আমাকে জিজ্ঞেস করেছিল ab ইন্টু এ প্লাস বি প্লাস বিসি ইন্টু বি প্লাস সি প্লাস সিএ ইন্টু সি প্লাস এ প্লাস 3abc কত হবে? অনেক স্টুডেন্ট না এত বড় লেখা দেখেই পালিয়েছিল, এত বড় ডেটা আমি কোথা থেকে বের করবো। এই কোশ্চেনটা 10 সেকেন্ডের কোশ্চেন, ভালো করে দেখ। ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ আমাকে কি বলে, a প্লাস বি মানে 6 মাইনাস সি পুট করবো, তাই না? a প্লাস বি প্লাস সি 6, তাহলে a প্লাস বি মানে কি হবে 6 মাইনাস সি পুট করবো, b প্লাস সি মানে কি হবে 6 মাইনাস এ পুট করবো, c প্লাস এ মানে কি হবে 6 মাইনাস বি পুট করবো, তারপর গুণ করবো, তারপর সিম্পলিফাই করবো, তারপর সলভ করবো, তাই না? এটা আমার ট্র্যাডিশনাল মেথড বলে। আমার শর্টকাট মেথড কি বলে, আবার সেই চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট। আমাদের যখন বীজগণিত বা আমাদের কাছে যখন অ্যালজেব্রা আসছে, আমরা প্রথমে একটা জিনিস শিখেছিলাম, কি বলতো, আমার কাছে যতগুলো ভ্যারিয়েবল থাকবে, ভ্যারিয়েবল মানে যার ভ্যালু তুই জানিস না, এখানে তুই এ বি সির ভ্যালু জানিস না, তার মানে এখানে ভ্যারিয়েবলের সংখ্যা কটা? 3টে। আমার যদি 3টে ভ্যারিয়েবলের এক্সাক্ট ভ্যালু দরকার হয়, তাহলে আমার মিনিমাম নাম্বার অফ ইকুয়েশন 3টে লাগবে। এটা আমরা কোন ক্লাসে পড়েছিলাম? অনেক ছোটবেলায় পড়েছিলাম। তার মানে যতগুলো ভ্যারিয়েবল আছে ততগুলো যদি ইকুয়েশন না থাকে, তাহলে আমার প্রত্যেকটা ভ্যারিয়েবলের পারফেক্ট ভ্যালু বেরোবে না। তার মানে আমি চোখ বন্ধ করে বলতে পারি এখান থেকে এবিসির পারফেক্ট ভ্যালু পাবো না। যদি এবি থাকতো বেরিয়ে যেত, কারণ দুটো ভ্যারিয়েবল দুটো ইকুয়েশন। এবং তোরা যার পারফেক্ট ভ্যালু পাস না তার ভ্যালু কি করিস? অ্যাজিউম করিস। হ্যাঁ, অ্যাজিউম করিস। দেখ ভাই, কোনো ম্যাথমেটিশিয়ান এসে বলে যায়নি কি ভাই ওই নাম্বারটাকে সবসময় এক্সই ধরতে হবে, বা বলে যায়নি কি যেটা জানিস না সেটাকে 100 ধরতে হবে, বা বলে যায়নি কি 0 ধরতে হবে। তুই যেটা অ্যাজিউম করিস সুবিধার্থে, নিজের সুবিধার্থে, তাই না? আজকে নিজের সুবিধার্থে না নিজেকে ভেবে নেবো আমি আজকে আইএএস অফিসার হয়ে গেছি, তাহলে আমার মোটিভেশন হাই থাকবে। তো যখনই অ্যাজাম্পশন চলে না, তখন নিজের সুবিধার্থে চলে। এখন আমি নিজের সুবিধার্থে কি করতে পারি, ইকুয়েশনের স্ট্রাকচার ছোট করতে পারি।
ইকুয়েশনের স্ট্রাকচার ছোট করার জন্য তিনটে ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যারিয়েবলকে আমি জিরো ধরে নিচ্ছি। এবার দেখ কোশ্চেন কিরকম তৈরি হয়ে যাবে। আমি কি বললাম, যেটা তুই অ্যাজিউম করবি সেটা কার ওপর, তোর ওপর। তুই যে কোনো নাম্বার অ্যাজিউম করতে পারিস, কিন্তু 1 অ্যাজিউম করলেও একই অ্যান্সার আসতো, কিন্তু সেই ক্যালকুলেশনের মধ্যে দিয়ে যেতে হতো। আমি যদি 0 অ্যাজিউম করি একটা যে কোনো একটা নাম্বারকে, আমি সি কে 0 অ্যাজিউম করছি, তার মানে সি এখান থেকে মুছে গেল, 0 থাকা আর না থাকা সমান। সি এও 0 হয়ে যাবে, মুছে গেল। বিসিও 0 হয়ে যাবে, কি হলো, মুছে গেল। কোশ্চেনে কি বলেছে, a প্লাস বি কত, এ বি কত 13। আচ্ছা 3abc ও 0 হয়ে গেল, তার মানে 3abc এখান থেকে চলে গেল, সি ইন্টু সি প্লাস এ চলে গেল, বিসি ইন্টু বি প্লাস সি চলে গেল। কি জানতে চাইলে, এবি ইন্টু এ প্লাস বি, এবি এর ভ্যালু কত, এবি মানে 13, এ প্লাস বি মানে 6, তার মানে আমার অঙ্কের অ্যান্সার কত হবে 78। আমাকে বলে এই অঙ্কটা করতে তোর কতক্ষণ সময় লাগবে যদি পারফেক্ট অ্যাপ্রোচ থাকে। এতক্ষণ ধরে আমি এটাই বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, এই কোশ্চেনটার অ্যান্সার 78। এই যে কনসেপ্টটা ইউজ করলাম, এই কনসেপ্টটাকে বলা হয় কনসেপ্ট অফ ভ্যালু পুটিং। কনসেপ্ট অফ ভ্যালু পুটিং এর তিনটে জিনিস হয়, আমি তোদের একটা জিনিস দিয়ে বুঝালাম। যখন আমরা ক্লাস করাবো তখন দেখাবো বাকি জিনিসগুলো কিভাবে অ্যাপ্লাই করা যায়। এখানে আমরা কি করলাম, আর সেট অফ ভ্যালু 0 পুট করলাম। কখনো দেখবো আমরা সেট অফ ভ্যালু 0 পুট করলে ইনফিনিটি চলে আসছে, ইনফিনিটি বা আনডিফাইন্ড। ইনফিনিটি বা আনডিফাইন্ড মানে x বাই 0 ফর্ম, সামথিং বাই 0 ফর্ম চলে আসছে। সেক্ষেত্রে আমি 0 পুট না করে ভ্যারিয়েবলের ভ্যালু 1 পুট করব। আর একটা স্পেশাল কেস হয় যেখানে -1 পুট করব। তার মানে এই তিনটে ভ্যালু পুট করার মানে যদি আমরা ঠিকভাবে করতে পারি, যেখানে নাম্বার অফ ভ্যারিয়েবল ইজ মোর দ্যান নাম্বার অফ ইকুয়েশন, সেক্ষেত্রে সব কোশ্চেনের অ্যান্সার উইদিন 10 to 12 পেয়ে যাবো। আস্তে আস্তে শিখতে হবে, অ্যাপ্লাই করতে হবে এবং জিনিসের সম্পর্কে আইডিয়া তৈরি করতে হবে। বোঝা গেল? এইগুলো হচ্ছে শর্টকাট কনসেপ্ট, কোনো ফর্মুলা না। এই যে কোশ্চেনটা আমরা সলভ করলাম, এটাই আমরা অ্যালজেব্রার কোন ফর্মুলা ইউজ করলাম। অ্যালজেব্রা বললে তোমাদের মাথায় ফর্মুলা বলে a plus b whole square, a plus b whole cube, a cube plus b cube, a cube minus b cube, a plus b plus c whole square, a cube plus b cube plus c cube minus 3abc, সব ফর্মুলা বলে। আমরা এখানে কোন ফর্মুলা ইউজ করেছি, জাস্ট একটা ছোট্ট জিনিস ইউজ করেছি, এটা ক্লাস 3-4 এ হয়তো শিখেছিলাম। যতগুলো ভ্যারিয়েবল আছে ততগুলো ইকুয়েশন দরকার সলভ করার জন্য, যদি না থাকে আমরা এক্সাক্ট ভ্যালু পাবো না, তখন আমরা অ্যাজিউম ভ্যালু পুট করতে পারবো। বুঝতে পারলাম? এই জিনিসগুলো আমাদের আস্তে 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 শিখতে হবে। এবং দেখ, সত্যি কথা বলতে তোরা যদি 0 থেকে স্টার্ট করে থাকিস এখন এই মোমেন্টে, 1 বছরের প্রিপারেশন, 1 বছরের অধ্যাবসায় যদি পার ডে 6 ঘন্টা করে পড়াশোনা করা যায়, 6 থেকে 7 ঘন্টা, বেশি বলছি না, সকালে 2 ঘন্টা, দুপুরে 2 ঘন্টা, রাত্রে 2 ঘন্টা। তোরা যদি এখনো স্টুডেন্ট মোডে থাকিস, জব যদি না করিস, তাহলে সকালে 2 ঘন্টা, রাত্রে 2 ঘন্টা, আর কি বললাম দুপুরে 2 ঘন্টা, 6 ঘন্টা, আর 1 ঘন্টা যা পড়েছিস তার রিভিশন যে কোনো টাইমে করে নিতে পারিস। 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করে 60 মিনিট করে নিতে পারিস। সকালে 2 ঘন্টা পড়লি, তার সাথে 20 মিনিট রিভিশন, দুপুরে 2 ঘন্টা পড়লি 20 মিনিট রিভিশন, রাত্রে 2 ঘন্টা পড়লি 20 মিনিট রিভিশন। এইটুকুন যদি করতে পারিস, যদি 1 বছর রেগুলার করতে পারিস, না পুজো না কিছু, মানে কোনোদিন যেন বাদ না দেয়, 6 ঘন্টা মানে 6 ঘন্টা। যদি খুব শরীর অসুস্থ থাকে তাও শুয়ে শুয়ে যেন করতে পারি। এই ডেডিকেশন নিয়ে যদি 1 বছর চেষ্টা করা যায়, নেক্সট বছরের মধ্যে একটা স্ট্যান্ডার্ডে পৌঁছে যাবি। পরীক্ষা দিলে ক্লিয়ার করার পসিবিলিটিস আস্তে 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 বাড়তে থাকবে। বাট হ্যাঁ, ওই মানে এক্সামের যে মহোৎসব চলে ওয়েস্ট বেঙ্গলে, সেটাই মাছলে হবে না। সেটা ক্লার্কশিপ আসছে তো 2 মাস ক্লার্কশিপ পড়বো, তারপরে 2 মাস মিসলেনিয়াস পড়বো, তারপর 2 মাস WBCS পড়বো, হতে হতেই CGL চলে এলো, CGL পড়লাম, তারপরে চলে গেলাম ব্যাংকে, ব্যাংক পড়লাম, কোনো হেল্প হবে, আলটিমেটলি হারিয়ে যাবি। একটা ফোকাস রেখে 1টা বছর পড়াশোনা করতে হবে, শান্ত মাথায়, অন্য কোনো টেনশন নেই। এখন 1টা বছর, এটা কিছু নয় বল, লোকে যখন বিজনেস করে না, বিজনেস তো একটা ইনভেস্টমেন্ট থাকে, এটা তোদের ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টের রেজাল্ট আজ থেকে 1 থেকে 1.5 বছর পর পাওয়া শুরু করবে। এটা তোদের বিজনেসই ধর, তোরা গভর্নমেন্ট জব তোদেরকে পেতে হবে, এটা তোদের বিজনেস। তার জন্য ইনভেস্ট কি করছিস, টাইমকে করছিস এভরিডে 6 আওয়ার্স। আমি খুব বেশি বলছি না। এবং যারা ওয়ার্কিং, আপনি কাজ করেন, জব করেন আপনি, তাদেরকে একটুখানি টাইম অ্যাডজাস্ট করতে হবে। দেখো আজকাল না
অনেক সোর্স আমাদের আমরা যখন পড়াশোনা করতাম, যখন আমি কলেজে পড়তাম, তখন এত সোর্স ছিল না, ঠিক আছে? এখন অনেক সোর্স, ইউটিউবের থেকে বড় কোনো সোর্স হয় না। ইউটিউব হচ্ছে এমন একটা জায়গা যেটা একটা লোক নিজের ধ্বংসের কাজে ইউজ করতে পারে, নিজেকে গড়ার কাজে ইউজ করতে পারে। আমাদের জার্নি টাইম, আমি বাসে বসে কানে কানে গান গুঁজে গান শুনি, আমি টাইম ওয়েস্ট করি। সেই টাইমে আমি যদি দেখে নিই ইন্ডিয়ার কোথায় কোথায় কোন ন্যাশনাল পার্ক, এবং উইথ ভিডিও যখন দেখছিস, এটা অডিও অ্যান্ড ভিজুয়াল, আমরা না অডিও ভিজুয়াল, আমাদের হিউম্যান মেন্টালিটি অডিও ভিজুয়ালকে খুব অ্যাট্রাক্ট করে। তুই কোনো ছবি ছাড়া কোনো সিনেমা 3 ঘন্টা ধরে শুনতে পারবি? পাগল হয়ে যাবি। আবার যদি উল্টোটাও হয়, শুধু ছবি চলছে, কোনো আওয়াজ নেই, 3 ঘন্টা ধরে একটা সিনেমা দেখতে পারবি? পারবি না। যদি দুটো চলে দেখবি 3 ঘন্টা কেন 3.5 ঘন্টা, যদি কন্টেন্ট ভালো থাকে আরামসে বসে দেখে যাবে। হিউম্যান সাইকোলজি এটাই, হিউম্যান সাইকোলজি অলওয়েজ অডিও ভিডিও ভিজুয়াল থেকে অ্যাট্রাক্ট হয়। আজকে যদি কোনো অডিও আর ভিডিও তুই সিনে দেখিস, কি এই হচ্ছে আমার হিমালয়, এই পয়েন্টটাতে আর নন্দা দেবী আছে, এইটা হচ্ছে কাশ্মীর, কাশ্মীর আমাদের ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট, এইখানটা এইগুলো আছে, এইখানে কাশ্মীরের এইখানে 3টে জায়গা, এই 3টে জায়গাতে আমার 3টে ন্যাশনাল পার্ক আছে, না মাথায় গল্পের মতো তৈরি হয়ে যাবে। সো সেটা প্রপার টাইমে ইউজ কর। সবসময় তো মোবাইল, তুই যখন বাড়িতে বসে আছিস তখন পেন খাতা বই নিয়ে পড়তে পারছিস, যখন রাস্তায় ট্রাভেল করছিস, যে টাইমে গান শুনবি, ঠিক আছে, সেই টাইমটা এই পেছনে দে, প্রচুর হেল্প হয়। আমি পার্সোনালি নিজে এখনো এইভাবেই পড়াশোনা করি, কারণ আমার দিনে 11-12 ঘন্টা করে ক্লাস থাকে, তারপর যদি আমাকে পড়াশোনা করতে হয় এইভাবেই পড়াশোনা করতে হবে। জার্নি টাইম ইউজ কর, প্রচুর হেল্পফুল। আর তারপরে চেষ্টা কর দিনে অ্যাটলিস্ট 3 ঘন্টা যেন দিতে পারিস। 3 ঘন্টা খুব খুব দেওয়া কঠিন, অ্যাটলিস্ট 2 ঘন্টা জার্নি টাইমটা যদি ইউজ করা যায় না, হয়ে যাবে, হয়ে যাবে। 2 ঘন্টা ম্যাথস ফিজিক্স ইংলিশ পড়বি, আর বাকি টাইমটা জার্নি টাইম ইউজ করবি আরামসে, কোনো অসুবিধা হবে না। আর যাদের কাছে সময় আছে, তাদের কাছে সময় আছে, তারা সেরকমভাবে পড়ে, ঠিক আছে? তো অঙ্কের ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ অ্যান্ড শর্টকাট অ্যাপ্রোচের মধ্যে ডিফারেন্সটা কোথায় হয় বুঝতে পেরেছিস? কারণ শর্টকাট অ্যাপ্রোচকে কোনো ফর্মুলা হিসেবে ডিল করিস না, সব চ্যাপ্টারের বেসিক একটা নলেজ হয়। রেশিও, রেশিও মানে কি হয়? আমরা এটা আমাদের ক্লাস 1-2 নলেজ, রেশিও মানে হচ্ছে তুলনা। আমাদের প্রবলেম কিন্তু এই জায়গায়, মৌমিতা ম্যাম একটা জিনিস বলছিলেন, আমি খুব সুন্দরভাবে লাগলো আমার কথাটা, কি আমাদের না ছোটবেলায় বেসিক অ্যাওয়ারনেসের বড্ড অভাব ছিল। এটা কিন্তু একদম সত্যি কথা। আমরা চ্যাপ্টারের অঙ্ক হয়তো করে এসেছি, কিন্তু চ্যাপ্টারের বেসিক রুটটা কোনোদিন বোঝার চেষ্টা করিনি। রেশিও মানে অনুপাত, সবাই জানিস। রেশিও মানে তুলনা। কিরম ভাবে তুলনা? আমি যদি বলি A:B, আচ্ছা 3:4, তাহলে আমরা A কে 3x বলি আর B কে 4x বলি, কেন বলি কোনোদিন ভেবে দেখেছিস? দেখ, A যদি মানে এটা তুলনা কিভাবে, A যদি 3 হয়, B কত? 4। তাহলে A যদি 6 হয়, B 8ও হতে পারে। A যদি 9 হয়, B 12 হতে পারে। A যদি 12 হয়, B 16 হতে পারে। তার মানে A আর B এর পারফেক্ট ভ্যালু আমরা পাচ্ছি না। A আর B এর যে মান অ্যাসাইন করা হয়েছে তার সাথে কোনো না কোনো নাম্বার গুণ হচ্ছে। তাই জন্য আমি বলছি A এর ভ্যালু 3x এবং B এর ভ্যালু 4x, এই x ডিটারমাইন করবে A আর B এর পারফেক্ট ভ্যালু। এর জন্য আমরা 3x আর 4x ধরি। আমরা কিন্তু জানতামই না কেন 3x 4x ধরা হয়। আমরা জানতাম A:B, যদি 3:4 হয় তাহলে A হয়ে যায় 3x, B হয়ে যায় 4x। এইটা জানতাম না বলে আমরা এই অ্যাসাম্পশনটা মাথায় বুঝতে পারতাম না। আমি কোনো কোশ্চেনে A:B 3:4 দেখে 9:12 ধরে চলে যাব, তোদের ওখান থেকে কোশ্চেন আছে স্যার 9-12 কেন ধরলে? কারণ আমি জানি না কি A:B মানে 3:4 মানে এটা 3x 4x। তার মানে টোটাল স্টোরিটা দাঁড়িয়ে আছে x এর উপর। x বলে দেবে A আর B এর কি ভ্যালু হবে। এটা কোথা থেকে কানেক্ট হচ্ছে? চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট। আমি কিন্তু অ্যাডভান্স কিছু পড়াচ্ছি না। আমি এখানে ফাই সিগমা কিচ্ছু লিখিনি, আমি দুটো সংখ্যার অনুপাত লিখেছি, আর কিচ্ছু লিখিনি। আমরা টাইম এন্ড ওয়ার্ক করি। আমরা ছোটবেলা থেকে টাইম এন্ড ওয়ার্কের টোটাল ওয়ার্কটা কত ধরে পড়ে এসেছি? 1 ইউনিট ধরে পড়ে এসেছি। আমি 1 ইউনিট কেন ধরবো? কোনোদিন ভেবে দেখেছিস 1 ইউনিট আমরা কেন ধরি? টোটাল যে কাজ সেটা 1 ইউনিট। ছোটবেলা থেকে পড়ে এসেছি এ 10 দিনে একটা কাজ করে, একটা কাজ যদি 1 অংশ হয়, 10 দিনে যদি 1 অংশ করে, 1 দিনে 1 এর 10 করবে।
বি একদিনে 1/12 করবে। আমি 60 ইউনিটও ধরতে পারি, আমি 120 ইউনিটও ধরতে পারি, আমি 500 ইউনিটও ধরতে পারি। যদি 1 ইউনিট কাজটাকে আমি ধরতে পারি, আমি 500 ইউনিট ধরলেও তো ভুল না। সেটাও তো এর জন্য, সেটাও তো বি এর জন্য। আমি ধরছি কেন? আমি অ্যাকচুয়াল কাজ কতটা জানি না বলে ধরছি। তো অ্যাজাম্পশন অলওয়েজ তোর উপর ডিপেন্ড করছে। অ্যাজাম্পশন তুই যে কোনো নাম্বারকে অ্যাজিউম করতে পারিস তোর কাজের সুবিধার জন্য। আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক যখন শিখবো, আমরা দেখবো দিনের যে লসাগু, মানে ধর এ 10 দিনে কাজ করে, বি 12 দিনে কাজ করে, 10 আর 12 লসাগু কত? 60। আমরা 60 ইউনিটকে ধরে নেবো টোটাল কাজ। তার মানে আমি যখনই ওদের এফিসিয়েন্সি বের করার চেষ্টা করবো, সেটা পূর্ণ সংখ্যায় আসবে, ক্যালকুলেশন ইজি হয়ে যাবে। তো এইগুলো তোদের শর্টকাট টেকনিক। টাইম স্পিড ডিস্টেন্স চ্যাপ্টার কোনো ফর্মুলার দরকার হয় না, কিন্তু দেখ তোরা টাইম স্পিড ডিস্টেন্স চ্যাপ্টারে সবচেয়ে বেশি এক্স ধরে অঙ্ক করিস। বল, তোরা যেমন টাইম স্পিড ডিস্টেন্সের অঙ্ক করিস, বই থেকে সলভ করিস, যেটাই জানিস না সেটাকে এক্স ধরে নিস না। ডিস্টেন্স ধর জানিস না, ডিস্টেন্সকে এক্স ধরে নিবি না। কেন এক্স ধরিস? কারণ টাইম স্পিড ডিস্টেন্সের কনসেপ্টই তোদের তৈরি নেই। তোরা শুধু একটা জিনিসই জানিস টাইম স্পিড ডিস্টেন্স চ্যাপ্টারটাতে, সেটা হচ্ছে স্পিড ইজ ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। এটা জানিস, কিন্তু এই জিনিসটা দিয়ে যে কত কিছু ডিফাইন করা যায় সেই জিনিসগুলো জানিস না। তাই জন্যই তোরা যখনই কোনো জিনিস জানিস না সেটাকে এক্স ধরে নিস। এন্ড তোরা জানিস ইকুয়েশন কি করে বানাতে হয়, ইকুয়েশন কি করে সলভ করতে হয়, সেটাও করিস। করার পর আলটিমেটলি পরীক্ষার শেষে লাগে কোশ্চেন খুব লেন্দি হয়েছে। কোশ্চেন কিন্তু একদম লেন্দি হয়নি। কোশ্চেন যারা সেট করছে তারা চাইছে তোরা যাতে কোশ্চেনটা এক্স না ধরে করিস। আমি আচ্ছা, কম্পিটিটিভ এক্সাম কি? মেথড অফ এলিমিনেশন। কারা মেথডকে এলিমিনেট, মানে তোরা এক একটা অবজেক্ট, ওদের টার্গেট থাকে তোকে এলিমিনেট করার, তুই সেই এলিমিনেশনকে হাঁটিয়ে হাঁটিয়ে এগোতে হবে। বিভিন্ন প্রসেস থাকে। প্রথমে তোরা দিস রিটেন এক্সাম, মানে অবজেক্টিভ এক্সাম, তারপরে স্টেটের পরীক্ষায় সাবজেক্টিভ এক্সাম হয়, কোনো জায়গায় গিয়ে টাইপ টেস্ট হয়। এগুলো সব কিন্তু মেথড অফ এলিমিনেশন। একটা ছেলে যে চাকরি পেয়েছে, তার টাইপ শিখতে বেশি দিন টাইম লাগবে না। অফিসে যদি তার টাইপিং এ যে জব থাকে, তার টাইপ সে কাজ করতে করতেই টাইপ শিখে নেবে। টাইপ তো খুব একটা বড় কিছু না, তোকে কিবোর্ডে টাইপ করতে হবে। তোরা 1000 জনের সাথে চ্যাট করিস, তোদের টাইপ করা তো কোনো ব্যাপার না। হ্যাঁ, একটু স্পিড কম হতে পারে, বেশি হতে পারে, বাট টাইপিং একটা ক্যাটাগরি কেন রাখা হয়েছে? ইট ইজ আ মেথড অফ এলিমিনেশন। আজকে আমাকে একটা সিম্পল কথা বলে দে, তুই যদি WBCS অফিসার হোস, ঠিক আছে, পলিটি তোর লাগতে পারে, তুই যে জায়গায় যাচ্ছিস সে জায়গায় জিওগ্রাফি তোর লাগতে পারে, অঙ্ক ভাই কেন লাগবে বলতো? রিজনিং কেন লাগবে? হ্যাঁ, অ্যানালিটিক্যাল স্কিল ডিনোট করছে। কারেন্ট অ্যাফেয়ার্স কেন লাগবে? মানে তোর কাজের সাথে কি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোনো লিঙ্ক আছে? মানে তোকে WBCS অফিসার হতে গেলে তোকে একদম আপ টু ডেট কি দেশে চলছে, বিদেশে চলছে, হ্যাঁ নিজের জায়গাতে কি চলছে জানা দরকার। তুই যে জোনে আছিস সেখানে কি চলছে সেটা তোর জানা দরকার। বিদেশে তোর ধর আফ্রিকার কোনো একটা শহর না, কোনো একটা দেশে কে প্রধানমন্ত্রী হয়েছে সেটা কেন জানা দরকার? দ্যাট ইজ আ মেথড অফ এলিমিনেশন। তোকে বাদ দিতে হবে, বাদ দেওয়ার জন্য একটা কারণ, একটা জায়গা সেট করেছে। এই যুদ্ধের প্রত্যেকটা পার্ট যে জিততে 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 আসতে পারবে সে আলটিমেটলি জব পাবে। এটা যুদ্ধ জেতার থেকে বড় কিছু না। এরকম মানে নেই কি পৃথিবীতে গভর্নমেন্ট চাকরি না পেলে তুই সবচেয়ে বেশি আনসাকসেসফুল হিউম্যান হয়ে গেলি, না। বাট একটা গভর্নমেন্ট চাকরি পাওয়া একটা যুদ্ধ জেতার মধ্যে কোনো আলাদা কোনো ব্যাপার নেই। এখানে হয়তো শারীরিক ক্ষমতা খুব বেশি লাগে, এখানে মানসিক ক্ষমতা খুব বেশি লাগে। মেন্টালি খুব স্ট্রং হতে হয়। কারণ দেখ, আজ তুই 1 বছর পর প্রিপারেশন নিলি এবং তারপরেই জব নিয়ে বেরিয়ে গেলি, এটা পার্সেন্টেজ খুব কম হয়। এটা আমাকে লেগে থাকতে হবে, আমাকে যুদ্ধ চালিয়ে যেতে হবে, হারা যাবে না। এখানে এসেছি, মাথা নিচু করা যাবে না, ছেড়ে বেরোনো যাবে না, যুদ্ধ চালিয়ে যেতে হবে। বাট যদি এটা চালিয়ে যাওয়ার মতো ক্ষমতা থাকে, আমি তোদেরকে এই গ্যারান্টি দিয়ে দিচ্ছি, তোরা চাকরি পেয়ে যাবি, কোনো না কোনো চাকরি পেয়ে যাবি। এখনো পর্যন্ত যারা যুদ্ধ ছাড়েনি তারা সবাই কোনো না কোনো চাকরি পেয়ে গেছে। আমার একটা স্টুডেন্ট ছিল, তার নাম প্রত্যুষ, এখন ব্যাংকে আছে, PNB-তে। ওর একটা বছর যে কটা ব্যাংকের পরীক্ষা দিয়েছিল, ওই 0.5 0.25 এর জন্য কেটে যাচ্ছিল, হচ্ছিল না। তো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল। লাস্টে একটা ছেলের ডেডিকেশন কোথায় চলে যেতে পারে, প্রত্যেক দিন ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স বানাতে শুরু করলো
এবং জানিস, এটা হয়তো ওরা জানবি না, ব্যাংকে যারা ব্যাংকের পরীক্ষা একদম যারা প্রথম সারিতে থাকে না, তারা পিএনবিতে পায়। তার মানে পিএনবিতে পেয়েছে মানে অল ইন্ডিয়াতে পিওতে পেয়েছে, পিও মানে অফিসার, অল ইন্ডিয়াতে ওর 100-র মধ্যে র্যাঙ্ক ছিল। যে প্রতিটা এক্সামে 0.5-এর জন্য কেটে যাচ্ছিল, 1 বছরের মধ্যে নিজের র্যাঙ্কে 100 তুলে নিল শুধুমাত্র ডেডিকেশনের জন্য, হারবো না এই মেন্টালিটির জন্য। তো প্রথমে এই মেন্টালিটি আমাদের মধ্যে থাকতে হবে, আমরা হারবো না। হ্যাঁ, না পেতে পারি, যেখানে পাচ্ছি না সেখান থেকে শিখছি। আমি তোদের যে এই ক্যালকুলেশনটা বললাম, কি যদি 1 শিফট এক্সাম হয় আর মাল্টিপল শিফট এক্সাম হয়, তো কোথা থেকে বললাম? কোথাও কোনো বইয়ে পাবি কথা? পাবি না। আমি আমার নিজের লাইফের এক্সপেরিয়েন্স থেকে বললাম, কারণ নিজের লাইফে আমি ফেস করেছি। মাল্টিপল শিফট এক্সাম হচ্ছে তুই আন্দাজে মারছিস, তোর ভুল হওয়ার মানে 6টা ভুল মানে তোর অ্যাকিউরেসি লেভেল ডাউন, তোর নর্মালাইজেশন মার্কস কম। 1 শিফট এক্সাম কোনো নর্মালাইজেশনের গল্প নেই, মেরে বেরো, প্রফিটেবল জায়গায় থাকবি। যা তুই ডিজার্ভ করিস তার থেকে অ্যাটলিস্ট 2 থেকে 2.5 নাম্বার বেশি থাকবে। অ্যান্ড কম্পিটিটিভ এক্সামে 2 থেকে 2.5 নাম্বার, যখন মেন্সে যাবি তখন বুঝতে পারবি কি জিনিস। 2 থেকে 2.5 নাম্বার মিনিমাম, 1 থেকে 1.5 লাখ স্টুডেন্ট সরে যায় 2 থেকে 2.5 নাম্বারের মধ্যে। তো দ্যাট ইজ, এটাই মেন ব্যাপার। আমাদেরকে অঙ্কটাকে না একটু বুঝতে হবে, শিখতে হবে। অঙ্ক মানে এটাই না সেটস অফ ফর্মুলা ইউজ করবো, বেরিয়ে যাবো, জিনিসটাকে ফিল করতে হবে। আমি যখন এই চ্যাপ্টার পড়বো, এই একটা জায়গা থেকে না আমি তোদেরকে 3টে জিনিস এক্সপ্লেন করব। এই জিনিসটা জানতে গেলে আমাদের রেশিওর জ্ঞানও দরকার। আমাদের কাছে যদি রেশিওর জ্ঞান না থাকে, আমি টাইম স্পিড ডিস্টেন্স করতে পারবো না। মানে হ্যাঁ, করতে হয়তো পারবো, আমি বলে বেরিয়ে যাবো, তোরা কিছু বুঝতে পারবি না। তো ফার্স্ট আমাদের কি দরকার? রেশিওর নলেজ। রেশিওর নলেজ থাকলে আমি এটা বুঝতে পারবো। একটা কোনো জিনিস ডাইরেক্টলি প্রপোর্শনাল, ইনডাইরেক্টলি প্রপোর্শনাল কিভাবে হয় এটা আমাকে জানতে হবে। তার ডাইরেক্টলি প্রপোর্শনাল ডেইলি লাইফে তোকে আমি এক্সাম্পল দিতেই পারি, ঠিক আছে? যেমন ধর, তুই কোনো একটা জায়গায় চাকরি পেয়ে গেলি, বারবার দোকানে গিয়ে জামা কাপড় কিনলি, তার মানে তোর পকেটে মানি ইনক্রিজ করছে, তোর বাইং ক্যাপাসিটি ইনক্রিজ করছে। তাহলে মানির সাথে বাইং ক্যাপাসিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল। ইনডাইরেক্টলি প্রপোর্শনাল, আজকে আর্সেনালের বিরিয়ানির দাম হচ্ছে 399 টাকা, মাটন বিরিয়ানি। যেই ও 599 টাকা করে দেবে, আমি যদি আজকে মাসে 3বার খাই, তুই 599 টাকা মাসে 3বার খেতে পারবি না, তুই একবার তো কমিয়ে দিবি। তার মানে প্রাইস ইনক্রিজ, কোয়ান্টিটি ডিক্রিজ, দে আর ইনডাইরেক্টলি প্রপোর্শনাল। এটা দেখ রিলেটেবল কি করতে পারছি, আমি ডেইলি লাইফের সাথে রিলেটেবল করতে পারছি। বাট আমি অঙ্কে কোন ইকুয়েশন দেখে কি করে বুঝবো এই ইকুয়েশনে এরা দুজন ডাইরেক্টলি প্রপোর্শনাল, ইনডাইরেক্টলি প্রপোর্শনাল? এটা আমরা রেশিও থেকে জানতে পারি, এবং সেই কনসেপ্ট আমরা টাইম স্পিড ডিস্টেন্স ইউজ করতে পারি। এখানে আমার 3টে কনসেপ্ট তৈরি হয়। একটা টাইমে, একটা সময় টাইম কনস্ট্যান্ট থাকে, এদের দুজনের মধ্যে রিলেশন তৈরি হয়। স্পিড কনস্ট্যান্ট থাকে, এদের দুজনের মধ্যে রিলেশন তৈরি হয়। ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকে, এদের দুজনের মধ্যে রিলেশন তৈরি হয়। অ্যান্ড এটাই অ্যাকচুয়াল টাইম স্পিড ডিস্টেন্সের কনসেপ্ট। যদি এই কনসেপ্ট মাথায় ঢুকে যায়, কোনো অঙ্কে এক্স ধরতে হবে। আমি লিখে ক্রিস ক্রসের একটা কনসেপ্ট আছে, সেটা আমাদের শিখতে হবে। এগুলো আস্তে 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 শিখতে হবে। তো প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে চ্যাপ্টারের আন্ডারস্ট্যান্ডিং। প্রত্যেকটা চ্যাপ্টারের রুট কজ, যেমন আমি তোকে বলছি অ্যাভারেজ মানে কি, তোরা কি বলবি আমি বলছি, টোটাল সামেশন বাই নাম্বার অফ অবজারভেশন। এভারেজ মানে যে অনেক কটা সংখ্যাকে একটা সংখ্যাতে রিপ্রেজেন্ট করা। হ্যাঁ, মানে কি করছিস, এক্স্যাক্টলি কি করছিস? অনেক কটা সংখ্যাকে আমি একটা সংখ্যাতে বলছি, এটাই সবকটাকে রিপ্রেজেন্ট করছি। কি করছি মানে এটা কিভাবে পসিবল? তোরা 5 জন আছিস, 5 জনকে আমি একটা নাম্বার দিয়ে অ্যাজিউম করলাম, করে তোদের 5 জনকে আমি একটা নাম্বার দিয়ে অ্যাজিউম করলাম। এটা কি করে করা পসিবল? যদি তোদের সবাইকে আমি সেম ভাবি, আজকে তোদের কারোর বয়স 25-এর বেশি, তোদের কারোর বয়স 25-এর কম, আমি যদি তোদের অ্যাভারেজ এজ বলি 25 বছর, তার মানে আমি তোদেরকে সবাইকে সমান অ্যাজিউম করে নিচ্ছি, সবাইকে ইকুয়াল অ্যাজিউম করে 25 বলছি। বাট ইন রিয়েলিটি কেউ 25-এর বেশি, কেউ 25-এর কম। এই যে বেশি কম, এটাকে প্লাস মাইনাস এফেক্ট অফ অ্যাভারেজ বলা হয়। আর এটাই চ্যাপ্টারের কনসেপ্ট। এখান থেকেই কোশ্চেন করবি, দেখবি এক্স ধরার কোনো দরকার হবে। বুঝতে পারছিস? নাম্বার সিস্টেম আমাদের অ্যারিথমেটিকের বেস দাঁড়িয়ে আছে এই চ্যাপ্টারটা। আমরা নাম্বার সিস্টেম বলতে সরল করা বুঝি না রে। নাম্বার সিস্টেমের মধ্যে পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটিও চলে আসে। দ্যাট ইজ অলসো নাম্বার সিস্টেম। 11-12 এ ভয় পেতাম না পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি ছিল। এখানে কার কার ম্যাথ ছিল 11-12?
ভয় পেতিস না পারমুটেশন বুঝতে পারতিস না না স্যার এই কোশ্চেনটা পারমুটেশন হবে না এই কোশ্চেনটা কম্বিনেশন হবে অসুবিধা তোদের ম্যাথস ছিল না যে যার ম্যাথস ছিল সে কানেক্ট করতে পারবে এই জিনিসগুলো তোদেরকে শিখতে হবে ডাব্লিউবিসিএস মেন দিবি পারমুটেশন কম্বিনেশন প্রবাবিলিটি থেকে কোশ্চেন আসে বাট এগুলো কিন্তু হাতি ঘোড়া কিছু না মানে এমন কিছু না কি চ্যাপ্টার তোকে খেয়ে নেবে না একদম সোজা জিনিস এন্ড আমি একটা কথা তোদেরকে বলতে পারি আর্টস সায়েন্স কমার্স যে জানিয়ে পড়েছে সবাই তো 10 পাস করেছে যদি সবাই 10 পাস করে থাকে তাহলে তাদের কম্পিটিটিভ এক্সামে কোনোদিন কোনো প্রবলেম হবে না অঙ্কর ক্ষেত্রে যদি একটু ঠান্ডা মাথায় ওপেন মাইন্ডেড হয়ে জিনিসগুলোকে নেওয়া যায় অ্যান্ড যে জায়গাটা বুঝবি না সেই জায়গাটা স্যারের সাথে বারবার কমিউনিকেট করা যায় বোঝা গেল আমি আর তোদের স্যারও বসে আছেন এবার স্যার ক্লাস নেবেন একটা জিনিস তোদেরকে বলার আছে আজকে জব ডেস্টিনেশনের যেহেতু ডেমো ক্লাসে তোরা এসেছিস আজকে কোনো একটি অফার আছে আমাকে মিরাজ স্যার বলছিল তোরা একটু কথা বলে নিস আজকে যদি ভর্তি হোস সেই অফারটা তোরা অ্যাভেল করতে পারবি মিরাজের সাথে একবার কথা বলে নিবি মিরাজ স্যার আছেন এখানে উনি বলে দেবেন বেটার আরও বলে দেবেন আমাকে জাস্ট জানিয়ে দিতে বলা হয়েছিল তো উনি আসবেন একটু বাড়ি বলে দেবেন অর্ণব স্যার তোদের ক্লাস নেবেন ঠিক আছে স্যার আপনি রিজনিং করাবেন অর্ণব স্যার রিজনিং করাবেন তো তোরা ক্লাসটা করে নে ভালো করে ঠিক আছে কারো কোনো ডাউট বা কিছু রিলেটেড কোশ্চেন আছে ঠিক আছে চল আশা করছি তোর সাথে আবার দেখা হচ্ছে অফলাইন ক্লাসে চল থ্যাংক ইউ আপনি কি ডাব্লিউবিসিএস কম্বাইন্ড দুটোতেই পড়াবেন তো না